আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবারও চলে এলাম সরাসরি আপনাদের সামনে। আপনারা জানেন আমি অসুস্থ। গত দিনের ভিডিওতে বলেছিলাম। তো অসুস্থ বলতে আসলে তেমন বড় কোনো ধরনের অসুখ নয়। জ্বর, গলা ব্যথা, যেটা আমি ভিডিওতে বলছি বারবার। তো আসলে অসুস্থতার কারণে বাড়িতে সেরকম কোনো কাজকর্ম করতে পারতেছি না। বেশিরভাগ সময় দেখা যায় জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রান্নাটা করতেছি। গতকালকে রাতে এমন অবস্থা হয়েছে যে রান্নাটাও করতে পারি নাই, শিফা করছে। শিফা টুকটাক রান্না বান্না করতে পারে। যাই হোক, সেরকম কোনো ভিডিও করতে পারতেছি না, শেয়ারও করা যাচ্ছে না, কাজকর্মই করতে পারতেছি না যেখানে সেখানে, আর ভিডিও শুট করবোই বা কি, আর আপনাদের সাথে শেয়ার করবোই বা কি। তো বসে বসে হঠাৎ মনে হলো যখন অসুস্থ থাকি, কাজকর্ম করি না, বেশিরভাগ শুয়ে বসে সময় কাটাই, তখন দেখা যায় মানে কেমন জানি একটা বোর বোর লাগে। এমনিতে ঘরে বসে বসে মাথা মেজাজ একটু খারাপ হয়ে যায়। তো ভাবলাম ক্যামেরার সামনে এসে আপনাদের সাথে একটু গল্প করে নেই। এতে করে আমি একটা ভিডিও শেয়ার করে নিব, আর সেই সাথে আপনাদের সাথে একটু গল্প বলা হবে। তো যাই হোক, আমি আজকে অন্য কোনো ধরনের বকবক করব না। আজকে আমি আমার ইউটিউবের অনেক আমার ভিউয়ার্সরা আছেন যারা নতুন, হয়তো এখনো মনিটাইজেশন পান নাই বা চেষ্টা করে যাচ্ছেন, ভিডিও আপলোড দিচ্ছেন, কিন্তু এখনো ইউটিউব মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারেন নাই। তো সেরকম কিছু ভিউয়ার্স আপুরা মাঝে মধ্যে আমাকে প্রশ্ন করেন যে আপু একদিন লাইভ করো। অনেকেই বলেন যে একদিন লাইভে আসো, কিছু গল্প করব। তো যাই হোক, অনেকেই বলেন আমার ইউটিউব জীবনের যে হিস্ট্রিটা সেটা জানানোর জন্য। তো আমার ইউটিউবের হিস্ট্রিটা যদি আমি আপনাদেরকে বলতে যাই, মানে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো যাই হোক, আজকে আমি যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদেরকে একটু শর্টকাট বলার। আপনারা আমাকে দেখেন, ভিডিও করতেছি, এদিকে যাচ্ছি সেদিকে যাচ্ছি, বেশ সুখী শান্ত, মানে শান্ত আমাদের একটা পরিবার। তো এটার পেছনে আসলে অনেক পরিশ্রম, অনেক ট্র্যাজেডি আছে, যেটা আসলে আমি বলতে গেলে হয়তো রাত শেষ হয়ে যাবে। তো আমি যখন বিয়ের পরে আমার শ্বশুর বাড়িতে ছিলাম, শ্বশুর বাড়িতে আমি মাত্র 7 মাস থাকছি। কারণ আমার বিয়ের সময় আমি ইউটিউবের জার্নিটা বলতেছি আপনাদেরকে, জাস্ট প্রথম থেকে একটু বলি, হঠাৎ করে যদি মধ্য থেকে শুরু করি তাহলে আপনারা অতটা বুঝবেন না। তো আমার বিয়ের সময় আমার শ্বশুর বাড়িটা তো আপনারা দেখছেন, অনেক উঁচু একটা পাহাড়ের উপরে। তো মাটির ঘর বাড়ি ছিল। আর আমার বাবার বাড়িও মিডিল ক্লাস, তবে আমাদের মোটামুটি কন্ডিশন তেমন খারাপ ছিল না, ভালোই ছিল। তো যাই হোক, আমি পরিবারের সবার ছোট মেয়ে ছিলাম। আমরা ভাই বোনদের মধ্যে সবার ছোট। তো একটু আদরের ছিলাম সবাই। আমি একটু পড়াশোনাও বাকি সবার থেকে একটু বেশি করছি, গ্রাজুয়েশন কমপ্লিট করছি। বাকিরা তো এই টুকটাক আর কি, যা যতটুকু সম্ভব করা হয়েছে। আমার পড়াশোনা একটু বেশি করার ইচ্ছা ছিল, আর যেহেতু ফ্যামিলিতে ছোট মেয়ে ছিলাম, তো পড়াশোনাটাও চালিয়ে যেতে পারছি। তো যাই হোক, আমার বিয়ের সময় বাবার বাড়ি থেকে আহ যেদিন আর কি আমার শ্বশুর বাড়িটা দেখতে গিয়েছিলেন, আরিয়ানের বাবাই আমাকে পছন্দ করেছিলেন। তো যাই হোক, উনি ওনার বাড়ি থেকে যখন আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন, বাইরের দিক থেকে তো আরিয়ানের বাবা মোটামুটি সবকিছুই ঠিকঠাক আছেন, মানুষও ভালো, প্লাস সমাজে মোটামুটি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার মতন একজন মানে ব্যক্তিত্ব আছে। তো যাই হোক, সবকিছু শেষে যখন আমার শ্বশুর বাড়ি আর কি বাড়িঘর দেখতে যাওয়া হয়, তখন আমার বাবা দেখে বসেন যে না, এত উঁচু একটা বাড়িতে আমার মেয়ের অনেক সমস্যা হবে। তো যাই হোক, পরে অনেক ঝামেলা জঞ্জাল করে বিয়ে হয়েছে। তো বিয়ের পর আমি 7 মাস শ্বশুর বাড়িতে ছিলাম। এই 7 মাস শ্বশুর বাড়ির যে জার্নিটা,
সেটা আসলে কি বলবো আমি, মানে আমার জীবনের সব থেকে, আমি এই পর্যন্ত জীবনে যতদিন বেঁচে আছি প্রায় 30 বছর, আমার 30 বছরের জীবনে সব থেকে ব্যাড এক্সপিরিয়েন্স যেটা আর কি আমার ছিল। তো যাই হোক, আমি আসলে অতটাও ওইভাবে বলতে চাচ্ছি না, ওই কাহিনী নিয়ে আমি বসেও নাই। ভালো খারাপ মন্দ সবকিছু মিলিয়ে মানে আমি যতটা ফেস করে আসছি, আমার বাকি বোনরা তো দূরের কথা, অনেকেই আছেন তার হয়তো 10%ও ফেস করেন নাই। যাই হোক, যেটাই হোক, পরে আমার বাবার বাড়িতে যাওয়ার মতন একটা মানে অবস্থা হয়েছিল। তো তারপরে আমার হাজবেন্ড আমাকে নিয়ে ভাড়া বাসায় আসেন। ভাড়া বাসায় আসেন, ওখানে আসার পরে শুরু হয় আমাদের ট্রেজেডি। তখন আরিয়ান মানে মনে হয় 7 মাসের প্রেগনেন্ট ছিলাম আমি। আরিয়ানকে পেটে থাকা অবস্থায় আর কি আরিয়ানকে নিয়ে আসছিলাম একটা ভাড়া বাসায়, যে ভাড়া বাসাটা মনে হয় আমি আমার ভিডিওতে অনেকবার শেয়ার করছিলাম। ওখানে এসে তো আমাদের স্কুল, একমাত্র ইনকাম ছিল স্কুল, আর আমিও তো মাঝে মধ্যে স্কুলে পড়াতাম ওই সময়। তো আমি যেহেতু প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু স্কুলে আমি ক্লাস করাতে পারতাম না, অনেক সমস্যা ছিল আমার। তো যাই হোক, তারপরে ওখানে আসার পরে 2-3 মাস পরে আরিয়ানের জন্ম হলো। তো তার মধ্যে কিন্তু একটু একটু করে এই যে অনেকদিন চলে গেছে। তো যাই হোক, তখন স্কুলের ইনকাম মোটামুটি ছিল, অতটাও ভালো ছিল না, খারাপও ছিল না, মানে আমাদের পরিবার ঠিকঠাক ভাবে চলতো। তারপরে আরিয়ানের জন্ম হলো, আরিয়ান বড় হলো একটু একটু করে। আরিয়ানের যখন 6-7 মাস বয়স, তখন কিন্তু আমি ভাড়া বাসায় ছিলাম। ভাড়া বাসার লাইফ তো বুঝতেই পারতেছেন, ছোট্ট একটা রুম ছিল, একটা রুমের মধ্যে আমরা রান্না বান্না খাওয়া দাওয়া সব করতাম। তো আরিয়ানের বাবা স্কুলে চলে আসতেন, আমি তো আবার আরিয়ানকে নিয়ে পড়াতে আসতে পারতাম না, আমি রুমেই থাকতাম। তো সারাদিন কি আর করবো, বসে বসে টিভি দেখতাম। একটা টিভি ছিল, ওইটা দেখে আর কি আরিয়ানকে নিয়ে টাইম পাস করতাম। আর বাইরের দিকেও হাঁটার অবস্থা ছিল না, কারণ আমরা যে ঘরে ভাড়া থাকতাম ওটা ঠিক বাজারের পাশেই ছিল। তো সামনের দিকে বেরিয়ে হাঁটাও যেত না। তো তারপরে ছাদের উপরে বিকালের দিকে আর কি একটু উঠে হাঁটাহাঁটি করতাম। তো যাই হোক, আরিয়ানের যখন 7-8 মাস বয়স, তখন হঠাৎ করে শুরু হয় লকডাউন, মানে করোনা শুরু হয়ে যায়। তখন আরিয়ান ঠিকঠাক ভাবে হাঁটতেও পারতো না। তখন একটু একটু করে মানে এই যে করোনার প্রকোপটা চলে আসে। তো করোনার প্রকোপ আসলো, তারপরে এক সময় দেখা গেল যে সারা দুনিয়ায় লকডাউন, আর আমাদের স্কুলটা বন্ধ করে দিতে হয়েছে। তো ফার্স্ট কিছুদিন যেহেতু অনলাইনে পড়াশোনা চালানো হয়েছে কিছুদিন, তো যাই হোক, যেহেতু স্কুল বন্ধ হয়ে গেছে, প্রথম কিছুদিন মানে আমরা যে গার্জেন্সদের কাছ থেকে কিছু টাকা তো সব সময় থাকে, আমাদের ব্যালেন্স থাকে। তো ওখান থেকে ফোন করে করে প্রত্যেকটা গার্জেনকে একজন 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 করে ফোন করে করে আরিয়ানের বাবা কিছু টাকা কালেক্ট করতেন। আর একটা দোকান ভাড়া ছিল আমাদের ঘরের সামনে, আমরা যে ঘর মালিকের মানে ঘরে থাকতাম, ওনার একটা দোকান ছিল। তো ওখান থেকে আমরা আর কি বাকিতে খরচাপাতি, যেটা শুকনো খরচপাতি কিনে আনতাম। তো যাই হোক, উনি ওই সময় উনার অনেক অবদান ছিল, যেটা আমি বলতে পারবো না, কারণ উনি ওই সময় আমাদের কাছ থেকে একটা ভাড়াও চাইতেন না, প্লাস দোকান থেকে অনেক টাকার বাকি দিয়েছিলেন আমাদেরকে, টাকা চাইতেন না, যেহেতু উনি বুঝতে পারতেন, আর ওনার স্টুডেন্টরা আমাদের স্কুলে পড়ে। তো যাই হোক, ওই সময় মোটামুটি এরকম করে কিছুদিন গেল। তারপরে তো লকডাউন তো আর সারে না, এদিকে স্কুল বন্ধ। তো এখন মানে মহা সমস্যায় পড়ছি, এত অভাবের মধ্যে, যেহেতু আমাদের ইনকামের রাস্তা তখন একমাত্র স্কুলটাই ছিল, আর কোনো ইনকামের রাস্তা ছিল না। তো তখন কি বলবো, বাকিতে মানে খাইতে খাইতে এমন অবস্থা হয়েছে, পরে দেখা যায় আমার বোন, ও যে শারমিনের মা, শারমিনের মা শারমিনের বাবা তো তখন বাইরে ছিলেন, উনি মিজোরামে ছিলেন তখন, কাজ টাজ মোটামুটি করতেন। তো তারা সরকারি চাল পেতেন, আমাদের কিন্তু রেশন কার্ড ছিল না।
তো শারমিনের মা আমাদেরকে, আমার মনে আছে যে দিনগুলো এখন আমার মনে পড়লে কি বলবো, মানে একটু অন্যরকম লাগে। শারমিনের মা ওদের সরকারি যে চাল পেতেন, একবার চালটাও আমাদেরকে দিয়েছিলেন। তো যাই হোক, ওই সময় আরিয়ান একবার অসুস্থ হয়েছে, এত অসুস্থ, লকডাউনের সময় ওর শ্বাসকষ্টের প্রবলেম ছিল ছোটবেলা। তো ওর তখন শ্বাসকষ্টের সমস্যা বাড়ছে এত বেশি, মানে একবারে চোখ মুখ মানে এরকম বসে গিয়েছিল। তো ওকে নিয়ে যে ডাক্তারের কাছে যাব সেরকম টাকাও কিন্তু আমার কাছে তখন ছিল না। তো যাই হোক, আমার বোন, আমার মা আর মায়ের কাছে তো কিছু, মায়ের তহবিলে কিছু টাকা থাকতো। তো দেখা যায় মানে যেটুকু টাকা আমরা বের করেছিলাম স্কুল থেকে বা যেটা, ততদিনে কিন্তু শেষ হয়ে গেছে। আর পরে যেহেতু স্কুল বন্ধ, আর টাকা আসার কোনো রাস্তাও ছিল না। তো মা আর আমার ওই যে বোন শারমিনের মা, ওরা দুজন মিলে মনে হয় আমাকে কিছু টাকা দিয়েছিল ধার। এমনিতে আর কি, মা তো দিয়েছিলেন, আমার বোনও দিয়েছিল। তো যাই হোক, তখন আরিয়ানকে নিয়ে ডাক্তার দেখিয়েছি। তো তখন থেকেই কিন্তু আমার মাথায় কিছু একটা ঘোরাফেরা করতো, আমি কি করব কি করব, কারণ এরকম করে যেহেতু খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে তখন যাচ্ছিলাম, খুব বেশি অভাব, মানে ওই সময় অভাব কি জিনিস আসলে এর আগে কখনো বুঝি নাই ছোটবেলা থেকে, ওই টাইমে মানে অভাব কি জিনিস বুঝতে পারছিলাম। আর শুধু আমরা না, যারাই এরকম হয়তো প্রাইভেট স্কুলের টিচার, শুধুমাত্র প্রাইভেট স্কুলের মানে স্কুলের উপরই ভরসা, অন্য কোনো কিছু নেই, তারা সবাই কিন্তু এই সিচুয়েশনটা ফেস করছে, সবাই কম বেশি করছে, প্রত্যেকটা মানুষ। তবে যাদের মানে স্কুল আর কি, স্কুল নিয়ে সমস্যা, তারাই কিন্তু সব থেকে বেশি ফেস করছে। তো যাই হোক, তারপরে দেখা গেল আমি আরিয়ানকে নিয়ে আর টিউশন করাতে শুরু করলাম। আরিয়ান কিন্তু তখন প্রায় 9-10 মাস, মানে এদিকে দৌড় এদিকে দৌড় এদিকে দৌড়, মানে ওকে সামলানো খুব কষ্টকর হতো। তো আরিয়ানকে নিয়ে আমি টিউশনি শুরু করলাম। কিছু বাচ্চা, আমাদের পাশের আশেপাশের কিছু বাচ্চাকে আমি টিউশন করাতাম, প্লাস আরিয়ানের বাবাও আরো কয়েকটা বাচ্চাকে আর কি উনি ওদের বাড়িতে গিয়ে পড়াতেন। আর আমি তো আরিয়ানকে নিয়ে যেতে পারতাম না, তো আমি বলেছিলাম যে আমি পড়াবো, তবে আমার বাসায় আসতে হবে। তো আমি এরকম 7-8টা বাচ্চাকে আর কি টিউশনি করিয়েছি। ওরকম করে করে মানে কি বলবো, আহ খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আর কি ওই টাইমটা গেছে। তো তারপরে যখন লকডাউন একটু সারা মানে সেরে যাবে আর কি, ওরকম শেষের দিকে একটু যখন লুজ হলো, তখন দেখা গেছে আমি একটা ছোট লোন নিয়েছিলাম। লোন নিয়ে এই 70,000 টাকা মনে হয়, 70,000 টাকা আমি লোন নিয়েছিলাম। লোন নিয়ে আমাদের এই ঘরটা আর কি আমি তো উঠিয়েছিলাম। গড়টা লকডাউনের আগে কিছুটা উঠানো হয়েছিল, তখন তো স্কুলের ইনকাম ছিল, তখন গড়ের কাজ কিছুটা হয়েছে, প্রায় ইট লাগানো অর্ধেক হয়ে গিয়েছিল। তো তারপরে আমি বাকি টাকাটা লোন নিয়ে এই মানে গড়ের যে বাকি কাজ, উপরে টিন, কাঠ, তারপরে দরজা জানালা ওইসব করে, তারপরে রুম প্লাস্টার করে, ফ্লোর করে, এক রুম ফ্লোর করে, এক রুম ডালাই দিয়ে কোনো মতে আমরা লকডাউনের সময় আর কি এখানে চলে আসি। তো টিউশনে কিছু টাকা পেয়েছিলাম, ওটা দিয়ে আমার মনে আছে টিউশনে মনে হয় 3,000 টাকা না 4,000 টাকা পেয়েছিলাম, যেটা দিয়ে আবার ফিসে দিল, যেটা দিয়ে মানে আমরা এই গড়ে যেদিন আসছিলাম এদিন আর কি একটু কোরআন খতম করিয়েছিলাম, 2-3 জন হুজুরকে এনে খাইয়েছিলাম, আর একটু সিরনি করে মনে হয় বাচ্চাদেরকে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে এখানে আসলাম। এখানে আসার পরে মোটামুটি ভাড়াঘর থেকে আর কি একটু অন্যরকম জীবন পেলাম, যেহেতু নিজের বাড়ি যেরকমই হোক, ওখানে টুকটাক সবজি টবজি লাগাতাম। আরিয়ান ছোট ছিল, আরিয়ান তখন একটু একটু হাঁটতো। আপনাদের মনে আছে আমি যখন ইউটিউবিং শুরু করেছিলাম, ও কিন্তু স্পষ্ট করে কথাও বলতে পারতো না, আদো আদো সুরে কথা বলতো। তো সরি, ভুলে গেছি আমি। ঠিক লকডাউনের সময় যখন আমরা ভাড়া বাসায় ছিলাম, তখন কিন্তু আমাদের পাশের রুমে 2টা কলেজের আর কি স্টুডেন্ট ভাড়া থাকতো। তো তার মধ্যে থেকে একটা স্টুডেন্ট, হয়তো সে আজ আমার ভিডিওটা দেখতেছে, তো খুব ভালো 2টা ছেলে ছিল। তো তার মধ্যে থেকে একটা স্টুডেন্ট মানে ওই আমাদের ছাদের উপরে মাঝে মধ্যে একটা ট্রাইপড আর মোবাইল নিয়ে যেত। তো আমি আরিয়ানের বাবাকে বলতাম ও এটা কি নিয়ে যায়, তো আরিয়ানের বাবা বলতেন ও
সায়েন্সের কিছু একটা তৈরি করে, মানে কিছু একটা আবিষ্কার করে করে ভিডিও করে ইউটিউবে ছাড়ে, ওটা থেকে নাকি ও টাকা পায়। তো তখন থেকে আমার একটু ইন্টারেস্ট ছিল। আর ঠিক ওই টাইমে আমি যখন আরিয়ানকে নিয়ে রুমে শুয়ে শুয়ে থাকতাম, যেহেতু সময় কাটাতে পারতাম না, আরিয়ানের বাবার একটা ফোন ছিল, ফোনের দামটা মনে হয় ৬,০০০ টাকা ছিল, রিয়েলমি একটা ফোন, স্মার্টফোন। তো ওটাতে আমি শুয়ে শুয়ে মানে কিছু ভিডিও দেখতাম, ইউটিউব ঘাটাঘাটি করতাম। ঠিক তখনই ওই যে জীবনের গল্প, আহ, যে আপু, তো আসলে আমার জীবনে উনারও একটু অবদান আছে। উনার ভিডিও আমি দেখতাম, তখন হঠাৎ করে একদিন আমার সামনে এলো যে কি একটা ফ্যামিলির সবকিছু দেখাচ্ছে, ওটা রিয়েল নাকি। তো ওনার ভিডিও দেখতে দেখতে এরকম একটা একটা করে দেখতে দেখতে অনেকগুলো ভিডিও দেখছি। তখনও কিন্তু আমি বুঝতাম না যে ইউটিউবে ভিডিও আপলোড দিলে ইউটিউব থেকে টাকা পাওয়া যায়। তো যাই হোক, তারপরে যখন আরিয়ানার বাবা বললেন যে ওরকম ভিডিও করলে টাকা পাওয়া যায়, তো তারপর থেকে আমি আর কি ওকে বলে ও আমাকে একটা চ্যানেল করে দিয়েছিল। তো আমি এমনিতে কিছু করে রান্না বান্না, আর না, গড়ে কিছু টুকটাক রান্না বান্না, যেটা আর কি আমি ভিডিও করতাম। তখন আমার কোনো ট্রাইপড ছিল না, এভাবে কোনো কিছুতে মোবাইল হেলান দিয়ে টুকটাক ভিডিও করতাম। তখন কিন্তু আমার চ্যানেলের নামটা ছিল গরিবের সংসার, আর এখন হচ্ছে সুখ দুঃখের সংসার। তো যাই হোক, ওটাতে আমি এমনিতে প্রফেশনালি না, এমনিতে চেষ্টা করতাম। না 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 না, রাখো রাখো। তো যাই হোক, আমি একটু ভিডিও করে ছাড়তাম। আর অনেক যারা আর কি নতুন নতুন যারা ভিডিও, তখন আমি একটু একটু করে বুঝতাম। তো কোনো এডিট বেডিট করতে পারতাম না। ওই আমাদের রুমের পাশের যে ছেলেটা ছিল, ওই ছেলেটা আমাকে একটু একটু করে এডিট শিখিয়েছিল। আমি ফোন নিয়ে যেতাম, আরিয়ানের বাবাকেও দেখাতো, আমি পাশ থেকে বসে বসে দেখতাম। তো যাই হোক, তারপরে ভিডিও এডিট করাও শিখলাম। এখানে আসার পরে, যখন আমি এখানে আসছি, ওখানে আসার পরে আমি নতুন এই চ্যানেলটা খুলছি। খুলে দেখলাম যে আগের চ্যানেলটায় ওরকম কোনো কিছু নেই, কারণ অনেকে নতুন ইউটিউবার যারা এসে কমেন্ট করতো যে আমার ভিডিও দেখো, তো আমি তোমার ভিডিও দেখবো। আমি ওইরকম অনেকে কমেন্ট করতাম, যার কারণে হয়তো ইউটিউব বুঝে যেত চ্যানেলটা একটু ডাউন পর্যায়ে ছিল, কোনো উন্নতি হতো না, ভিউজও সেরকম সেরকম একটা আসতো না। তাই আমি এখানে এসে নতুন এই চ্যানেলটা ওপেন করি। ওপেন করার পরে ভিডিও দিলাম। তারপরে আমি জানি না, দেখো গিয়া, আমি ভিডিও দিলাম। তারপরে ওই যে জীবনের গল্পর যে বাইটা ছিল, তো ও ওই যে সাবিনা, যাই হোক আমি অন্য নাম নিতে চাচ্ছি না, সাবিনা ব্লগ, সাবিনুর, ওই যে বাংলাদেশের। তো তাকে আমি বলেছিলাম আমার চ্যানেলটা একটু প্রমোট করে দেওয়ার জন্য। পরে ও আবার আর কি আমার কাছে একটু টাকা চাইছিল, তো আমি যেটা টাকা দিতে পারি নাই, পরে আর ও করেও নাই। তো যাই হোক, জীবনের গল্প চ্যানেলের ওই ভাইয়াটা, ওর অবদান আমার লাইফে এত বেশি এত বেশি, যেটা আমি আমার ইউটিউব, আমার মানে ইউটিউব জীবনে ওর অবদান অনেক বেশি, কিন্তু হয়তো কখনো ওর সাথে দেখাও হবে না। তো যাই হোক, ও আমার চ্যানেল একটু প্রমোট করে দিল, যার জন্য আমি মাত্র 2 মাসে ইউটিউবে সাকসেস হতে পারছি। তো যখন আমি প্রথমে ইউটিউবে ভিডিও আপলোড দিতাম, তখন সবাই আমাকে পাগল বলতো যে এগুলো আবার ভিডিও করতে হয় নাকি। তো আমি যখন বলতাম যে এগুলো করে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায়, সবাই হাসতো। এমনকি আমার বোন, ও যে এখন যে শারমিনের মা, ও আমাকে নিয়ে হাসতো যে যেদিন আর কোনো রাস্তা পাও নাই, মানে ইউটিউব থেকে নাকি টাকা পাওয়া যায়, ইউটিউব থেকে টাকা পেয়ে মানে একেবারে বাদশা হয়ে যাবে, এরকম মানে হাসাহাসি সবাই করছে, সবাই করছে, কেউ বিশ্বাস করে নাই, জাস্ট আরিয়ানের বাবা ছাড়া। কেউ বিশ্বাস করে নাই যে আমি ইউটিউব থেকে একদিন টাকা ইনকাম করতে পারবো, মানে ওটা বললে ওরা বিশ্বাসই করতো না, আমাকে নিয়ে হাসাহাসি করতো। তো যাই হোক, তখন তো আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করতাম, কারণ গ্রামের অঞ্চল বুঝতেই পারতেছেন, কোনো কোথাও গেলে মানে ক্যামেরা ওরকম ধরে রেখে মানে একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করতাম। যেটা আমি এখনো করি, কারণ এখনো প্রকাশ্যে ভিডিও করতে, রাস্তাঘাটে প্রকাশ্যে ভিডিও করতে আমার লজ্জা লাগে। তো যাই হোক, তারপরেও আশেপাশের আমি ভিডিও যখন করছি, তখন আমার শ্বশুর বাড়ি থেকে এত সমস্যা হয়েছে, মানে নানান ধরনের কথাবার্তা। আমার হাজবেন্ডের যেহেতু সাপোর্ট ছিল, তো সেরকম বদন্য কিছু কেউ করতে পারে নাই, করে গেছি আমি। তো যাই হোক, তারপরে আমি মাত্র 2 মাসের ভেতরে মনিটাইজেশন পেয়ে গেছি, যেহেতু ওই চ্যানেলে ওই ভাইয়াটা আমাকে প্রমোট করেছিল। তারপর থেকে আমার প্রত্যেকটা ভিডিওতে প্রায় 1000-1200 ভিউজ আসতো। তো যার জন্য আমার বেশি দিন অপেক্ষা করতে হয় নাই, মাত্র মনে হয় 2 মাস, 2 মাসের মতন আর কি আমাকে কাজ করতে হয়েছে। তারপরে আমি আমার ইউটিউবের যে ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে যায়,
তো ওই যে আমাদের পাশের ঘরের ছেলেটা মঞ্জুর, তো আমার মনিটাইজেশনটাও পরে অ্যাপ্লাই করে দিয়েছিল, ও আমার সবকিছু করে দিছে। তো তারপরে আমার চ্যানেলে একটু একটু করে মানে ডলার আসতে শুরু করলো। তো তখন কিন্তু লকডাউন চলতেছে, লকডাউন সারে নাই, লকডাউন চলতেছে। লকডাউনের মধ্যে আমার চ্যানেলে আমি আরো 1-2 মাস কাজ করলাম, তারপরে দেখা যায় যে মনিটাইজেশন সরি আমার গুগল অ্যাডসেন্স লেটার আসে না, মানে অপেক্ষা করতে 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 আমি 3বার অ্যাপ্লাই করছি। 3বার অ্যাপ্লাই করার পরে মানে প্রায় আমি ডিমোটিভেট হয়ে গিয়েছিলাম, যেহেতু প্রথম দিকে মনে হয় যে যদি না আসে মানে এরকম আর কি একটা ভাব হতো। তো যাই হোক, পরে অবশ্য একটা একটা করে 3টা অ্যাডসেন্স লেটারই আসছে, যেহেতু আমি 3বার অ্যাপ্লাই করছিলাম। তো যাই হোক, পরে আমার যখন আমি অ্যাডসেন্স লেটারটা আর কি হাতে পেতে পেতে অনেকটা লেট হয়ে গেছে। আহ পেয়েছি মনে হয়, কি বলবো, প্রায় 2 মাস পরে মনে হয় পেয়েছি, 1.5-2 মাস পরে। ওই 1.5-2 মাসে মানে আমার চ্যানেলে ওরকম কত ডলার হয়েছিল ঠিক আমার জানা নেই, কারণ আমার ফোনে এখনো পর্যন্ত আমি ইন্ডিয়ান রুপিসটা সেভ করে রাখছি, যার জন্য আমার ফোনে ডলার দেখায় না, টাকাই দেখায়। তখন কিন্তু 37,000 মানে 37,000 টাকা আমার জমা হয়েছিল 2-2.5 মাসে। প্রথম দিকে কিন্তু আমার ইনকামটা ভালোই হয়েছিল, 37,000 টাকা জমা হয়েছিল ওই লকডাউনের টাইমে। 37,000 টাকা, যেটা আমার কাছে মনে হয়েছিল হয়তো এখন 37 লাখ টাকা পেলে আর কি যেরকমটা ফিল হবে, তখন কিন্তু মাত্র ওই 37,000 টাকায় আমার ওরকম মনে হয়েছিল, কারণ এত অভাবের মধ্যে দিয়ে ওই সময়টা গেছে, যেটা আমি হয়তো ব্যঙ্গে আপনাদেরকে বলি না, আমি বোঝাতে পারবো না। ছোট বাচ্চা নিয়ে কি কষ্ট করে টিউশনি করাতাম, আর ডাল রান্না করতাম, বেশিরভাগ সয়াবিন ডাল দোকান থেকে আনতাম, ডিম ভাজি করতাম, খাবার মানে খাওয়া দাওয়া করতাম, ওরকমই আর কি। এত টেনশনের মধ্যে দিয়ে গেছে, আরিয়ানের বাবা অনেক টেনশন করতেন, তো আমি তাকে মানে মানসিক ভাবে সাপোর্ট দিতাম যে সমস্যা নেই, সমস্যা তো আজ আছে কাল নেই, এরকম চিরজীবন থাকবে নাকি, আর দুনিয়াতে যেহেতু আসছি আল্লাহ আমাদের রিজিক আগে থেকেই রেডি করে রাখছেন। যাই হোক, ওরকম করে করে শেষমেশ আমাদের গড়েও আসলাম। টিউশনি করে করে কিছুদিন ওই যে লোনের আর কি কিস্তিটা দিছি। তারপরে এখানে আসার পরে যেহেতু সরি, পেমেন্টের কথা বলে নেই। তো যখন ফার্স্ট পেমেন্টটা পেয়েছিলাম, এটার যে অনুভূতিটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ছেলেকে ডাক্তার দেখানোর জন্য 1,000 টাকা আমি তখন রেডি করতে পারছি না, ঠিক ওই রকম একটা সিচুয়েশনে হঠাৎ করে যখন যেদিন আমি অ্যাডসেন্স লেটারটা আর কি অ্যাডসেন্স পিন নাম্বার যেটা ওটা আমি তাদেরকে দিলাম, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট লিংক করে সবকিছু ওই ছেলেটা আমাকে করে দিয়েছিল। তো হঠাৎ করে একদিন বিকালে আরিয়ানের বাবার ফোনে দেখি মেসেজ আসছে, তখন কিন্তু কোন টাইমে পেমেন্ট দেয় ওটাও আমি ঠিকঠাক ভাবে জানতাম না। তো তো হঠাৎ করে দেখি একটা আরিয়ানের বাবার, যেহেতু আমার তখন প্যান কার্ড ছিল না, আর অ্যাডসেন্স লেটার মানে ব্যাংক সেট আপ করার সময় যাদের আইডেন্টিটি হিসাবে আর কি আমার প্যান কার্ডটা দিতে পারিনি, আরিয়ানের বাবার প্যান কার্ড ছিল, ওনার নামে সবকিছু করেছিলাম, ব্যাংক অ্যাকাউন্টও ওনারটা লিংক করেছিলাম। তো হঠাৎ করে দেখা যায় একদিন বিকালের দিকে, তখন মনে হয় রমজান মাস ছিল নাকি ভুলে গেছি আমি, ওরকম কিছু একটা ছিল। তো হঠাৎ করে দেখি বিকালের দিকে ওনার ফোনে একটা মেসেজ আসছে, ইওর অ্যাকাউন্টের মানে অ্যাকাউন্টে আর কি ক্রেডিট হয়েছে অত টাকা বলে। তো মেসেজটা যখন দেখছি তখন কিন্তু ফোন পে গুগল পে এসব ছিল না, এখন যেভাবে ফোন পে গুগল পে তে গিয়ে ব্যালেন্স চেক করা যায়, তখন কিন্তু ওরকম চেক করার মতন কিছু আমার জানা ছিল না। তো জাস্ট মেসেজটা দেখছি, দেখে মানে আমার কি মনে হয়েছিল, আমি যে খুশিতে লাফাবো নাকি করব, জীবনের ফার্স্ট ইনকাম ছিল ওটা আমার। তো ফার্স্ট ইনকাম বলতে আমি স্কুলে তো কিছুদিন শিক্ষকতা করিয়েছিলাম, তখন তো পেয়েছি, বাট একটু বড়সড় পেমেন্ট, এত কষ্টের পর, এত পরিশ্রমের পর, এত ঘাত প্রতিঘাত, এত মানে প্রতিকূলতার পরে যে আমি টাকাটা পেয়েছি, এটার মানে অনুভূতিটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। যেহেতু আমাকে নিয়ে অনেকেই ট্রল করতো যে আমি এটা নাটক করতেছি, ওরকম আবার হয় নাকি, এরকম সেরকম, আমার আপনজনেরা মানে অনেকেই অনেক ধরনের কথা বলছে। তো যাই হোক, যখন আমি টাকাটা পেয়েছি ফাইনালি, আমি
আরিয়ানের বাবাকে গিয়ে দৌড়ে দেখালাম, উনিও যে অনেকটাই খুশি হয়েছিলেন, মানে খুশিতে আমার কান্না চলে আসছিল। কি বলবো আমি আসলে বলে বোঝাতে পারবো না। ওই 37,000 টাকাটা আর কি তখন আমার কাছে মনে হয়েছিল হয়তো আমি 37 কোটি টাকার থেকেও বেশি কিছু পেয়ে গেছি। ওটা তখন আমার কাছে অনেক বড় একটা অ্যামাউন্ট মনে হয়েছিল। তো যাই হোক, 37,000 টাকা এখনো কম না, আমি অবহেলা করতেছি না। এখনো কিন্তু আমি সারা মাসেও 37,000 টাকা ইনকাম করতে পারি না। তো যাই হোক, যখন পেলাম তখন পরের দিন আমি আমি আরিয়ানার বাবাকে বলছিলাম। তো যাই হোক, আমি বললাম যে যেহেতু আমার ইনকামের টাকা, আমি কিছুটা তুলে আনি। তো যাই হোক, আমি আরিয়ানের বাবার এটিএম কার্ড নিয়ে প্রথম দিন গেলাম। তখন এটিএম কার্ড নিয়ে আমি গিয়েছিলাম ব্যাংকে। তো ব্যাংকে গিয়ে প্রাইভেট যেগুলো আর কি ব্যাংক, এটিএম কার্ড দিয়ে কম্পিউটার থেকে টাকা উঠিয়ে আনা যায়। তো ওখানে গেলাম, ওখানে গিয়ে 10,000 টাকা উঠিয়েছিলাম ফার্স্ট। 5,000, 10,000 টাকা উঠিয়েছিলাম। 10,000 টাকা যখন হাতে নিছি, ওরকম আমার মানে আমি কান্না করতেছি, যে কি বলবো, আমি খুশিতে কান্না করে দিছি। মানে পুরনো সবকিছু মনে করে আমার কান্না আসছিল যখন আমি 10,000 টাকাটা হাতে নিছি। টাকাটা আমি এরকম করে দেখছিলাম, আর আমার চোখ থেকে টপ 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 করে পানি পড়ছিল, মানে খুশির কান্না আর কি যেটাকে বলে। তো যাই হোক, 10,000 টাকা হাতে নিয়ে আমার মনে হচ্ছিল যে আমি উড়াল মেরে বাড়িতে চলে আসবো। কবে এনে টাকাটা আরিয়ানের বাবার হাতে দিব। তো যাই হোক, ওখান থেকে কিন্তু আমার বাবার বাড়ির পাশে যেহেতু ব্যাংক, তো ওখান থেকে আসার পথে আমি ফার্স্ট বাবার বাড়িতে যাই। ভাবছিলাম বাবা মায়ের হাতে আবার টাকাটা দিব। তো ওখানে গিয়ে যাই হোক, বাবার হাতে টাকাটা দিলাম, মার হাতে টাকাটা দিলাম। যাওয়ার পথে কিছু মিষ্টিও কিনে নিয়েছিলাম, জিলাপি মিষ্টি, জিলাপি নিয়েছিলাম বাচ্চাদের জন্য, মিষ্টি ওইসব নিয়ে মানে এত খুশি হয়েছিলেন। তো ওই দিন মাকে বলেছিলাম, দেখো আমাকে বলেছিল যে আমি পারবো না। তো যাই হোক, মা অনেক খুশি হয়েছিলেন। তো ওখান থেকে মনে হয় আমি বাবাকে আর মাকে 500 টাকা করে না 1,000 টাকা করে কি একটা দিয়েছিলাম। মাকে আর বাবাকে 1,000 টাকা করে মনে হয় দিয়েছিলাম। তো তারপরে বাকিটা নিয়ে বাড়িতে আসলাম, মিষ্টি টিষ্টি নিয়ে, মানে কি আনন্দ আর কি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, তারপরে তো আর বুঝতে পারতেছেন, তার পরবর্তী জার্নি একটু 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 করে আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে হয়তো মাসে এত বেশি টাকা পাই না, তবে পেয়েছি। আমি ফার্স্ট পেমেন্ট একবার ৮৩,০০০, যেটা হয়তো আপনারা বিশ্বাস করবেন না। আমি ফার্স্ট পেমেন্ট না, মানে এই 1 বছরের মধ্যে মনে হয় যেবার আমি সব থেকে হাইয়েস্ট পেমেন্ট পেয়েছিলাম, 86,000 পেয়েছিলাম। তখন কিন্তু আমার ইনকামটা ভালোই ছিল, ভিউজ ভালো হতো, 12-13 হাজার ভিউজ হতো এবারে। ওই টাইমে আর কি আমি 86,000 পেয়েছিলাম। তারপরে 50,000 পেয়েছি, 40,000 পেয়েছি, ওরকম পেয়েছি। আর যখন আমি ওই যে অসুস্থ হয়েছিলাম, অসুস্থ হওয়ার পর থেকে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে, যেহেতু আমি 12-14 দিন একটানা ভিডিও আপলোড দিই নাই। তো ওই সময় থেকে জানি না একটু একটু করে চ্যানেলটা কি হয়েছে, এখন তোমার চ্যানেলের অবস্থা দেখতেই পাচ্ছেন। যাই হোক, আলহামদুলিল্লাহ মাস শেষে এখনো যেটা পাই, যতটুকু পাই ওটাই আমার কাছে অনেক, কারণ আমি কখনো এটাকে ছোট করে দেখি না। আর আমার সব থেকে খারাপ সময়ের মানে জার্নিটা হচ্ছে ইউটিউব জার্নি, যেটা আমি অনেক খারাপ সময়ে যে আমাকে মানে এতটা সাপোর্ট দিয়েছিল, এতটা, যার জন্য আমি এই প্রফেশনটা নিয়ে কখনো যে কেউ যে ধরনের কথা বলুক, অনেক কিছু আমাকে ফেস করতে হয়েছে। অনেকে বলছে যে সব বন্ধ করো, এইসব বন্ধ করো, আমার রিলেটিভদের মধ্যে আর কি। তো যাই হোক, সবকিছু শেষে একটা কথাই বলবো, যেহেতু আরিয়ানের বাবার সাপোর্ট ছিল, যার জন্য আমি টিকে থাকতে পারছি হয়তো। তবে অনেক কথা শুনছি। প্রথম যখন আমি ইউটিউবটা করতাম, তখন দেখা যেত রাস্তার দিকে যেতে অনেকে বলতো এই যে সুখ দুঃখের সংসার চলে যাচ্ছে। তারপরে অনেকে বলতো আজকে ওটা করলাম সেটা করলাম, মানে অনেক ধরনের কথা শুনছি, কানে নিই নাই। তো যাই হোক, এখন এক সময় যারা আমাকে নিয়ে ট্রল করেছিল, পরে তারাই আবার দেখা গেছে যে এখন তারাই আবার আমাকে তেল দেয়, আমাদের আশেপাশের প্রতিবেশী বা তারা আর কি করেছিল। তো যাই হোক, আমার রিলেটিভদের কথা বলতেছি না, আমার বাবার বাড়ি থেকে কোনো ধরনের কোনো কিছু আসে নাই। কারণ মেয়েকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, এখন ওর হাজবেন্ডের দায়িত্বে।
তখন তো আর আমাদের কিছু বলার নেই। তো যাই হোক, ওই জন্যই আমি বলি যে যখন খারাপ সময় ছিল, কোনো সমাজ কোনো কিছুই আমাকে 1 টাকা দিয়ে হেল্প করে নাই, আমার আপনজন ছাড়া। তো ওই জন্য কারো কথায় কি আসে কি যায় আমি এসব মানে ওইসব আর কি আমি কানে নেই না। যাই হোক, আমি একটা কথাই বলবো, আপনারাও যারা কাজ করেন, নতুন কাজ করতেছেন, এরকম অনেক সমস্যা আপনাদেরকে ফেস করতে হবে। তো এই সমস্যায় যদি আপনারা ভেঙে পড়েন বা হেরে যান, তাহলেই মনে করেন আপনারা হেরে গেছেন। আর এই ঘাত প্রতিঘাত প্রতিকূলতা ওইসব যদি সামলে আপনারা উঠতে পারেন, কারো কথায় কান না দিয়ে, কেউ কিছু বলছে এখানে ঢুকলো এখানে বেরিয়ে গেল, তাহলে আপনি মানে এই জায়গায় সোশ্যাল মিডিয়া, যেটা ইউটিউব হোক ফেসবুক হোক, টিকে থাকতে পারবেন। মানে এত ধৈর্য নিয়ে এখানে কাজ করতে হয়, অনেক ধৈর্য, অনেক পরিশ্রম, তারপরে সফলতা আসে। যাই হোক, ওইটুকুই ছিল আমার ইউটিউব জার্নি। শর্টকাটে বললাম, আরো অনেক কিছু ছিল, আমি একটু শর্টকাটে বলছি, যাতে তারপরেও ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন, যার জন্যই আজকে ভাবলাম বলে নেই, যেহেতু আমি ভিডিও দিচ্ছি না, বসে বসে বক বক করি, আপনাদের যাদের জানার ইন্টারেস্ট জেনেও যাবেন। তো সবকিছু শেষে একটাই কথা বলবো, আমি হেরে গেলে চলবে না। একটা কথা মাথায় রাখবেন, আমি যদি আমার ঘরে উপোস থাকি, তাহলে সমাজ বা মানে যারা কথা বলে তারা এসে আমাকে 1 বেলা বা 2 বেলা খাবার দিয়ে যাবে না। তো যার জন্য তাদের কথায় মানে হেরে গেলে চলবে না। একান্তই যদি হাজবেন্ডের সাপোর্ট থাকে, তাহলে এগিয়ে যাওয়া সম্ভব বা সাকসেস হওয়া সম্ভব। তো এটাই, কাজ করে যান, চেষ্টা করেন। ফেসবুক থেকে ইউটিউবটা আমি মনে করি অনেক বেশি ভালো, কারণ আমি গত কয়েকদিনে ফেসবুকে কাজ করছি, মনিটাইজেশন পেয়েছি। তো ফেসবুকের ইনকামটা আমি অবশ্যই সামনের একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, ফেসবুক থেকে কতটা কি ইনকাম হয়। তো আমি মনে করি তুলনা করে দেখছি ইউটিউবটাই বেটার। তো যাই হোক, সব থেকে ইউটিউবে আসার মানে আজ পর্যন্ত আমার ইউটিউবের এই প্রফেশনটা নিয়ে যখন কেউ খারাপ কথা বলে, আমি মেনে নিতে পারি না, সেটা যেরকমই হোক। গতদিন একজন আপু কমেন্ট করছেন যে তুমি বারবার অসুস্থ হচ্ছ, তোমাকে মানে হারামে চাচ্ছে না, হারাম ইনকামে তোমাকে চাচ্ছে না। তো এই কথাটা শোনার পর আমার এত খারাপ লাগে। ইউটিউবের ইনকামটা হারাম, এটা কিসে প্রমাণিত হয়েছে যে ইউটিউবের ইনকামটা হারাম? কারণ আমরা এখানে তো ভিডিওতে এসে নর্তকীগিরি, চুল খুলে নাচানাচি করতেছি না, গান বাজনা করতেছি না, জাস্ট কাজ দেখাচ্ছি। ইউটিউবের টাকা যদি হারাম হয়, আমি মনে করি আমরা যেরকম আর কি, ইউটিউবের টাকা সবার ক্ষেত্রে আমি বলতেছি না, অনেকে অনেক হয়তো অশ্লীল ভিডিও তৈরি করে। তো আমরা যে ক্যাটাগরির ভিডিও তৈরি করি, এই ক্যাটাগরির ভিডিওর টাকা যদি মাস শেষে পরিশ্রম করতে 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 মাস শেষে যে টাকাটা পাই, ওটা যদি হারাম হয়, তাহলে আমি মনে করি ওই যে যারা মেয়েরা শিক্ষকতা করে অনেক দূরে বাসে করে অনেক পুরুষদের সাথে, অনেক মহিলাদের সাথে যায়, অনেক পুরুষরা মুখ দেখে, কারণ আমরা রাস্তাঘাটে যখন যাই হাজার হাজার পুরুষরা আমাদেরকে দেখে, আমরা কিন্তু একেবারে কজন একেবারে মুখ দেখে যাই, অনেকেই দেখে। তো ওইটা যদি হারাম না হয়, তাহলে এটা হারাম কিভাবে হয়? আর হারাম ওটা তো অনেক হুজুররা বলেন, তবে অনেক হুজুররা আবার এই ইউটিউবেও কাজ করতেছেন, ফেসবুকেও কাজ করতেছেন। তো যাই হোক, আমার এই প্রফেশন নিয়ে কেউ খারাপ কথা বললে আমার খুব লাগে, সেটা যেই হোক। কারণ এখান থেকে আমার অনেক মানুষের সাথে, দেশ বিদেশের অনেক ভালো ভালো, যাদের সাথে হয়তো জীবনে আমাদের কথা হতো না, দেখা হতো না, এরকম অনেক মানুষের সাথে আমার পরিচয়, অনেক মানুষের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, যেটার কোনো তুলনা নেই। হয়তো আমি অন্য কোনো প্রফেশনে যদি থাকতাম, গ্রাজুয়েশন কমপ্লিট করছি, যদি আমি শিক্ষকতা করতাম, হয়তো মাস শেষে আমি 30,000 টাকা 40,000 টাকা পেতাম, টাকা আমার কাছে থাকতো, কিন্তু এত এত মানুষের ভালোবাসা, এত এত মানুষের সাপোর্ট, এত মানুষের দোয়া, আমি যখন অসুস্থ হই, অনেকে বলেন যে আপু, আজকে আমি তাজুদের নামাজ পড়ে, বিশেষ করে তোমার জন্য তাজুদের নামাজ পড়ে দোয়া করছি। তো এই কথাগুলো শোনার পরে আমার চোখ দিয়ে পানি চলে আসে। এত ভালোবাসা হয়তো আমি অন্য কোনো প্রফেশনে পেতাম না, এত পরিচিতি। এখনো আমি যদি কোথাও যাই, একটা শপিং মলে যাই, দেখা যায় 5-7 জন আমার ভিউয়ার্স বেরিয়ে পড়েন। তো অনেকের, দেশ বিদেশের অনেক অনেক জায়গার মানুষ আমাকে দেখে, চিনে, জানে, আমার জন্য দোয়া করে, এটাও কম কিসের বলো? তো যার জন্য আমার এই প্রফেশনটাকে আমি কখনো ছোট করে দেখি না, আর দেখবো না ইনশাল্লাহ। আর আপনারাও দয়া করে আমার এই প্রফেশনটাকে ছোট করে কথা বলবেন না, এটাই আমার কাছে রিকোয়েস্ট।
আর এইটুকুই ছিল আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ইউটিউব জার্নিতে ৩-৪ বছরের ইউটিউব জার্নিতে অনেকেই আছেন যারা সেই প্রথম থেকে আমার ভিডিও দেখে আসতেছেন। তো অনেকে কমেন্ট করেন, অনেকে কমেন্ট করেন না। তো সেই রকম যারা সেই ফার্স্ট টাইম থেকে আমার ভিডিও দেখে আসছেন, তো আপনি যদি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকেন, দয়া করে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন। আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় রইলাম। কারা কারা সেই প্রথম থেকে আমার ভিডিও দেখেন, আহ মানে দয়া করে আপনারা এক একটা কমেন্ট করবেন, খুব খুশি হব। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, তো কি আর করার, তাও শর্টকাট বলছি। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।